আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গেল ২ দিনের টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজে টিকা গ্রহণ করেন ৭৮,১১,২১৬ জন। একই সঙ্গে এ সময়ে দ্বিতীয় ডোজে টিকা নেন আরও ২,৮২,০২০ জন। এতে টিকা ক্যাম্পেইন ও স্বাভাবিক টিকা কার্যক্রম মিলিয়ে গত ২ দিনেই প্রথম ডোজের মোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৮০,৯৩,২৩৬ জন। বুধবার দিবাগত রাতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। দীর্ঘ ১৮ মাস পর খুলতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জ্যাবি ক্যাম্পাস খোলার আগ মুহূর্তে সম্পূর্ণ হয় সকল প্রকার একাডেমিক প্রস্তুতি। স্বাস্থ্যবিধি নিশ্চিতে নেওয়া হয় নানাবিধ পদক্ষেপ। ২রা অক্টোবর সিন্ডিকেট সভায় নির্ধারণ করা হবে খুলে দেওয়ার তারিখ। আব্দুল সত্তারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সরকার কর্তৃক দেশের সকল বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধান ফটক থেকে শুরু করে ১৬টি আবাসিক হলের ফটকে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন, যাতে শিক্ষার্থীরা বাইরে থেকে এসে জীবাণুমুক্ত করে ক্যাম্পাস ও হলে প্রবেশ করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে ৩টি করে ৪ লেয়ারের মাস্ক দেওয়া হবে, যা পরপর ৫০ বার পর্যন্ত ধুয়ে ধুয়ে ব্যবহার করা যাবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে। প্রত্যেকটা শিক্ষার্থীকে আমরা 4 লেয়ারের জাপান কোয়ালিটির মাস্ক, এবং তার মানে 3টা মাস্ক যদি আমরা শিক্ষার্থীদের দেই তাহলে তারা মিনিমাম 4 থেকে 5 মাস এই মাস্কগুলি ব্যবহার করতে পারে। প্রত্যেকটা হলের প্রধান ফটকে এবং হলের মূল ভবনের বাইরে আমরা বেসিন স্থাপন করছি, যেখানে শিক্ষার্থীরা বাইরে থেকে আসার পর তাদের হাত মুখ ধৌত করে হলের মূল ফটকে প্রবেশ করতে পারে। বিশ্ববিদ্যালয়ের আশপাশে বসবাসরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী জানালেন শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের কথা। বন্দী জীবন থেকে মুক্ত হয়ে আবারও ফিরতে পারছেন তাদের চেনা পরিবেশে, এতে আনন্দিত তারা। 18 মাসের যে বন্দী জীবন, এর থেকে আমরা আশা করি মুক্তি পেতে চলেছি। আমরা আবার সহপাঠীরা মিলে একসাথে আড্ডা দিব। দীর্ঘ 18 মাস আমরা একটা বন্দী জীবনের মতো ছিলাম। আমাদের অনলাইনে পাঠদান চলছে, আর সামনে যখন আমাদের ক্যাম্পাস খুলে দিবে তখন আমরা সশরীরে ক্লাস করতে পারবো। দীর্ঘ 18 মাস পরে আমাদের ক্যাম্পাস খোলা একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে, তো এতে আমরা আসলেই খুশি। এই অপেক্ষাটাই ছিলাম যে কবে ক্যাম্পাস খুলবে। আমরা হলে থেকে আবার বন্ধু বান্ধব সহপাঠীদের সাথে পাশে পাবো, একসাথে লেখাপড়া করব। এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ২৮ সেপ্টেম্বর বুধবার অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কাউন্সিল, আর ২রা অক্টোবর সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখ নির্ধারণের পরে তা পাঠানো হবে উপাচার্য ফারজানা ইসলামের কাছে। উপাচার্যের চূড়ান্ত সিদ্ধান্তের পরেই খুলে দেওয়া হবে করোনা মহামারীর কারণে বন্ধ থাকা দেশের একমাত্র শতভাগ আবাসিক এই বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়ে উঠবে জাবি ক্যাম্পাস। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। অপুষ্টিতে ভুগছেন দেশের 1/4 প্রবীণ, আর পুরুষের তুলনায় নারীদের অপুষ্টির হার বেশি। এমন তথ্য উঠে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায়। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই গবেষণা তথ্য উপস্থাপন করা হয়। ঢাকার বিভিন্ন স্থানের ১২৫ জন প্রবীণের ওপর পরিচালিত এই গবেষণায় দেখা গেছে বিধবা, বিপত্নিক ও অবিবাহিত প্রবীণদের মধ্যে অপুষ্টির হার ২৮.৬। পাশাপাশি অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন প্রবীণদের ৬৫.৩%। ১ অক্টোবর শুক্রবার পালিত হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস। ঢাকার কেরানীগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ মন্টু ওরফে মিঠুন নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১০। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিন্দী ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি 1 শুটার গান, 2টি কার্তুজ ও একটি মোবাইল ফোন। বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১০-এর এএসপি এনায়েত কবির সোয়েব। বুধবার রাত 11টার দিকে বগুড়ার কাঞ্চগাড়ি এলাকায় খায়রুল ইসলাম সুমন নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা। আইনের শাসন যেন ব্যাহত না হয়, আইনজীবীদের সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির স্মৃতিফলক ও ডিজিটালাইজেশন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে
ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। এ সময় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কুমিল্লা জেলার সিনিয়র জজ ও দায়রা জজ আতাবুল্লাহ। অনুষ্ঠিত হল পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 15তম বার্ষিক সাধারণ সভা। বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রেজভী। সভায় শেয়ার হোল্ডারদের সম্মতিতে সাধারণ বিনিয়োগকারীদের জন্য 250% নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য 170% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোর্শেদ সহ অন্যান্য পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কক্সবাজারে উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। বুধবার রাত 8:30টার দিকে উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকার ইস্ট ওয়েস্ট 1 নম্বর ব্লকে তার অফিসে ঘটে এ ঘটনা। খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা মুহিবুল্লাহর লাশ উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করে। এদিকে মুহিবুল্লাহর মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জুর মোর্শেদ। নিহত মুহিবুল্লাহ আরকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামক একটি সংগঠনের চেয়ারম্যান ছিলেন। অপরদিকে মুহিবুল্লাহর মৃত্যুতে রোহিঙ্গাবাসীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। এর আগে 2019 সালের 25শে আগস্ট কুতুপালং শিবিরে রোহিঙ্গাদের নিয়ে বিশাল এক সমাবেশ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন এবং সেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথেও সাক্ষাৎ করেন নিহত মুহিবুল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত আর কোনো মরদেহ উদ্ধার হয়নি। তবে প্রচণ্ড স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এর আগে বুধবার এক নারী ও 3 শিশুর মরদেহ সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও 8 জন। এদিকে নৌকায় মানুষের সাথে অতিরিক্ত মালামাল বহন করার ফলে নৌকাডুবির এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তাই শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিনামূল্যে দিচ্ছে নানান শিক্ষা উপকরণ। বুধবার বিকেলে ফরিদপুরের সদরপুরে একটি বিদ্যালয়ের 4 তলা নতুন ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দীর্ঘ 7 বছর পর অনুষ্ঠিত হল পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার বেলা 11:30টায় উপজেলার একটি স্কুল মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নাইব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম মিন্টু। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রলি উল্টে নিহত হলেন 2 নির্মাণ শ্রমিক। এ সময় গুরুতর আহত হন আরও 6 জন। বৃহস্পতিবার সকালে 25 জন নির্মাণ শ্রমিক বড় ট্রলি যোগে কাজের উদ্দেশ্যে হালুয়াঘাট স্থলবন্দরে আসার পথে ইটাখোলা নামক স্থানে এলে ট্রলিটি হঠাৎই উল্টে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার উপপরিদর্শক আবুল খায়ের। বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় একটি অটোরিকশাকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় অটোরিকশা চালকের। এ সময় আহত হন বাসে থাকা 15 যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পলাতক রয়েছে বাসটির চালক। এবার কৃষি সংবাদ। চতুর্দিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে এক টুকরো জমিতে বেগুনি রঙের ধান গাছ। এমন বিরল দৃশ্যে চোখ জুড়িয়ে যায় সবার। এখানেই শেষ নয়, শোভাবর্ধনের পাশাপাশি বেগুনি রঙের এ ধানের পুষ্টিগুণ অত্যাধিক, ফলনও হয় বেশি। তবুও অন্য সব ধান গাছের মতোই পরিচর্যা পদ্ধতি এ ধান গাছের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
চলতি বোরো মৌসুমে রংপুরের পীরগাছা উপজেলার জগজীবন গ্রামে কৃষক ইসমাইল হোসেন বেগুনি রঙের ধান আবাদ করে সবার নজর কেড়েছেন। অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত দামি এই চালের ধান সফল চাষ হওয়ায় রংপুরের কৃষি অঙ্গনে দেখা দিয়েছে ব্যাপক সম্ভাবনা। এই ধানের চাষাবাদ অন্যান্য আধুনিক ধান চাষের মতোই। প্রয়োজন হয় না অতিরিক্ত সার বা পানির, ধরে না পোকামাকড়, প্রয়োজন হয় না স্প্রে করার, এমনকি ফলনও হয় বেশি, রয়েছে ওষুধি গুণ। অবাক হলেও সত্য যে পুরো বিষয়টির প্রাথমিক ধারণা ইউটিউব থেকেই পেয়েছেন বলে জানান শিক্ষিত এই তরুণ কৃষি উদ্যোক্তা। ধানের বয়স বর্তমান 50 দিন। আশেপাশে সব জমিতেই বিভিন্ন প্রকার এবং পচার উপদ্রব হয়েছে, কিন্তু এই জমিতে আসলে হয় নাই। আমি চাই এই ধানটা বাংলাদেশে ব্যাপক হারে ছড়িয়ে যাক, কৃষিতে নতুন করে বিপ্লব ঘটুক। ইতোমধ্যেই ইউনিয়নে প্রায় 15 একর জমিতে এ ধান চাষ হচ্ছে। উচ্চ ফলন আর রোগবালাই নাই, খরচ কম, তাই অনেক কৃষকই এই বেগুনি ধান চাষে আগ্রহী। ধানের পোকামাকড়ের আক্রমণ কম আছে, আমরা সবাই চেষ্টা করব এই ধানটা এখানে রোপণ করার জন্য। এই ধানটা খুব সুন্দর, এখন ইনশাল্লাহ যদি ভালো হয় আমরা সবাই রোপণ করব ইনশাল্লাহ। ফলন অনেক ভালো পাচ্ছে, মোটামুটি এই ধানের ফলন ভালো হয়। উত্তরের জনপদ রংপুরে এই প্রথম বেগুনি রঙের ধানের চাষ। ফলনের উপর ভিত্তি করে এর চাষাবাদ বৃদ্ধির কথাই জানালেন এই কৃষি কর্মকর্তা। এখন এই শিক্ষিত বেকার যুবকেরা নতুন নতুন যে কৃষি তার সঙ্গে পরিচয় হচ্ছে। আমরা কৃষি অফিস থেকে তাদেরকে সহযোগিতা করতেছি। ফলন ভালো হয় তাহলে আশা রাখা যাচ্ছে যে এটার আবাদ আরও বৃদ্ধি পাবে। সত্যি বাংলাদেশের বুকে এমন বেগুনি ধানের চাষ বিস্ময় জাগানোর মতোই একটি অধ্যায়। এখনো নেই এ ধানের কোনো বৈজ্ঞানিক নাম বা স্বীকৃতি, তবে অনেক দামি ও দুর্লভ এই চালের ধান রোপণ করে কৃষকরা দেখবেন নতুন দিনের সোনালী স্বপ্ন, এমনটাই মত সংশ্লিষ্টদের। নয়নমণি, আনন্দ টিভি, কৃষি ডেস্ক। এবার আবহাওয়া সংবাদ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।